আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আমরা চ্যাপ্টার 2 করতে যাচ্ছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার করব, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই চ্যাপ্টারে আমরা পদার্থ এবং তার অবস্থা ছাড়াও আরও অনেক কিছু জানতে পারবো, সেটা আমরা দেখি। একটা চ্যাপ্টারের শুরুতেই আমাদের উচিত সেই চ্যাপ্টারের কি পয়েন্টস এবং তার সাথে রিলেটেড ওয়ার্ড এবং কোয়েশ্চেন সম্পর্কে জানা। তাহলে কি হবে, আমরা সব ধরনের প্রশ্নের উত্তর করতে সক্ষম হব। এটা কিন্তু আমরা চ্যাপ্টার 1 করার সময় বলেছিলাম। আমরা তাহলে প্রথমে শিখন ফলের কি পয়েন্টসগুলো একটু দেখে নিই। কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ একটা পদার্থের কয়টা অবস্থা এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি সেটা আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে সক্ষম হব। এরপরে রয়েছে কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন এবং নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো। ব্যাপন কি, নিঃসরণ কি, কণার গতিতত্ত্বটা এটা আবার কি, এগুলো সবই আমরা আস্তে আস্তে জানতে পারবো। পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। এখন পদার্থের ভৌত অবস্থা কোনগুলো এবং তার সাথে তাপ নামক এই শক্তির সম্পর্কটা কেমন সেটা আমরা জানতে পারবো। তারপরে রয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ানো হয় তবে ব্যাপনের ইফেক্টটা কেমন হবে, ব্যাপনটা কি বাড়বে নাকি কমবে সেটা আমরা জানবো। কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। এবং এরপরে রয়েছে কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। প্রথমত আমরা গলন, ঊর্ধ্বপাতন এবং স্ফুটন প্রক্রিয়াটা বুঝবো এবং তারপরে কি করতে পারবো, এটা পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করতে পারবো। প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের দৃষ্টিতে বিশ্লেষণে আগ্রহ প্রদর্শন করতে পারবো। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যেসব ঘটনা ঘটে সেটার মধ্যে এই রসায়নটা কিভাবে লুকায়িত এবং সেই দৃষ্টিভঙ্গিটা আমরা কি করতে পারবো, জাহির বা প্রকাশ করতে পারবো। রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারবো। দেখা যায় কেমিস্ট্রি ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমরা যেরকম কেমিক্যাল বিভিন্ন ধরনের দ্রব্য বা দ্রাবক ব্যবহার করি, ঠিক তেমনভাবে আমাদের থার্মোমিটারটাও কাজে লাগে। সেই ক্ষেত্রে আমাদের সব কিছু ব্যবহার সঠিকভাবে জানতে হবে, এটা আমরা করতে পারবো। তাহলে আমরা সরাসরি পড়ায় চলে আসি 2.1-এ। 2.1-এ আমাদের রয়েছে পদার্থ এবং পদার্থের অবস্থা। দেখা যাচ্ছে আগে আমাদের জানতে হবে পদার্থটা কি। কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে আমরা তাকে পদার্থ বলবো। যেমন একটা বস্তু, সেটার নির্দিষ্ট ভর থাকা লাগবে। কি থাকা লাগবে? ভর। এবং তাকে একটা নির্দিষ্ট জায়গা দখল করতে হবে, তখন আমরা তাকে বলতে পারবো এটা একটা পদার্থ। অর্থাৎ কি হতে হবে, নির্দিষ্ট ভর থাকতে হবে এবং জায়গা দখল করতে হবে, তাহলে তাকে আমরা পদার্থ বলতে পারবো। এখন পদার্থের অবস্থা মোট কয়টি, সেটা হচ্ছে 3টি: সলিড, লিকুইড এবং গ্যাস। তাহলে এই যে 3টা আলাদা আলাদা অবস্থা, দেখা যায় কক্ষ তাপমাত্রায় পদার্থ 3 রকম অবস্থায় থাকে। কিছু পদার্থ সলিড, কিছু পদার্থ কি হয়, তরল, এবং কিছু পদার্থ বায়বীয় বা গ্যাসীয়। যেমন আমরা যদি তরল বা লিকুইড পদার্থের ক্ষেত্রে বলি, তাহলে আমরা বলতে পারি পানি আছে, তেল আছে, কেরোসিন আছে। এবং যদি বলি কঠিন পদার্থের কথা, সেগুলো হচ্ছে চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি। আর গ্যাসের কথা বলতে গেলে সেগুলো হচ্ছে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড এবং আরও অনেকেই আছে। তাহলে আমরা 3 রকম অবস্থায় থাকা পদার্থের কিছু উদাহরণ জানলাম। পদার্থ কাকে বলি সেটাও আমরা বুঝলাম। এখন যখন আমরা বলছিলাম যে পদার্থ হতে হলে জায়গা দখল করতে হবে, তখন কিন্তু আমরা আয়তন কথাটা আনিনি। তার কারণ আমরা পরেই জানবো, যখন আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো আলাদা করে দেখব। তাহলে আমরা এখন বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যদি কথাটা বলি, কঠিন পদার্থে দেখা যাবে যে এসব পদার্থের নির্দিষ্ট ভর থাকবে এবং নির্দিষ্ট আকারও থাকবে। এর পাশাপাশি এসব পদার্থ নির্দিষ্ট আয়তন নিয়ে থাকবে। তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে নির্দিষ্ট ভর, একটা নির্দিষ্ট আকার এবং একটা নির্দিষ্ট আয়তন। যার মধ্যে এই 3টা কোয়ালিটি থাকবে সেটা হচ্ছে কঠিন পদার্থ।
ওকে, তাহলে আমরা কঠিন পদার্থ একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। এখন কঠিন পদার্থ হোক বা যেই পদার্থ হোক না কেন, তার মধ্যে কিছু কণা থাকে যার সমন্বয়ে কিন্তু এই পদার্থ গঠিত। আমরা যদি বলি কঠিন পদার্থের কথা, এর মধ্যকার যে কণাগুলো রয়েছে তার মধ্যে একটা আকর্ষণ কি রয়েছে, আকর্ষণ রয়েছে। এই যে আকর্ষণটা হচ্ছে কণাগুলোর মধ্যে, তাকে আমরা বলতে পারি আন্ত আকর্ষণ বল। কি বলতে পারি? আন্ত আকর্ষণ বল। তাহলে সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আমরা বলি আন্ত আকর্ষণ বল। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্ত আকর্ষণ বলের পরিমাণ সবচেয়ে বেশি। আমাদের মনে রাখতে হবে যে এই কঠিন পদার্থের আন্ত আকর্ষণ বলটার মান সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা মনে রাখব যে কার ক্ষেত্রে আন্ত আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে। আর ঠিক এই কারণে কঠিন পদার্থে কি হয়, কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, দৃঢ়ভাবে থাকে এবং কি হয়, এটা কঠিন থাকে। আচ্ছা, তাহলে এই যে নির্দিষ্ট আকার হয় এবং কণাগুলো কাছাকাছি থাকে, নির্দিষ্ট অবস্থানে থাকে, দৃঢ় থাকে, এটার কারণটা কি জানলাম, যে এটার আন্ত আকর্ষণ বলটার মান সবচেয়ে বেশি। এখন আমরা এর পরে আসি, যদি কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করা হয়, কি চাপ প্রয়োগ করা হয়, তখন এরা কি হয় না, সংকুচিত হয় না। তাহলে কি হয়, অ্যাকচুয়ালি তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে এখানে কঠিন পদার্থের উপরে চাপ এবং তাপের প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে, যে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সংকুচিত হচ্ছে না, তবে যদি তাপ দেওয়া হয়, তাপ বাড়ানো হয়, তাহলে খুবই সামান্য পরিমাণে কি হয়, খুবই সামান্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই কঠিন পদার্থের আয়তন। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি কঠিন পদার্থ সম্পর্কে জেনে নিলাম। আমরা এরপরে জানবো তরল পদার্থ নিয়ে। তাহলে আমরা তরল পদার্থ আসি। এখন এই ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো, আমরা তরল পদার্থের নির্দিষ্ট ভর পাই এবং নির্দিষ্ট আয়তন পাই, তবে যখন আমরা কঠিনের কথা বলেছিলাম যে নির্দিষ্ট আকার রয়েছে, তরলের ক্ষেত্রে সেটা আমরা পাই না। অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হবে ঠিক সেই পাত্রের আকারই তরল পদার্থ ধারণ করবে। একটা যদি লম্বা সিলিন্ডারে রাখা হয় তাহলে সিলিন্ডারের আকার ধারণ করবে, কোনো যদি বাক্স আকারের কোনো কিছুতে রাখা হয় তাহলে সে আকার ধারণ করবে, গোল কোনো পাত্রে রাখা হলে সে আকার ধারণ করবে, অর্থাৎ নিজের কোনো আকার নেই। তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্ব থাকে। এই যে ঠিক এরকম, যদি একটা কঠিন পদার্থ এরকম হয় যে খুবই কাছাকাছি এটার কণাগুলো রয়েছে, তখন দেখা যাবে একটা তরল পদার্থের ক্ষেত্রে মোটামুটি দূরত্বটা বেড়ে যায়। এখন এই যে কাজটা হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি না যে তরল পদার্থের আন্ত আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম, ঠিক এ কারণেই তার মধ্যকার কণাগুলোর আন্ত আকর্ষণ দূরত্ব একটু বেশি। ঠিক তাই এটা দেখা যায় যে আন্ত আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয় এবং তাদের মধ্যকার দূরত্ব তরল পদার্থে বেশি হয়। তখন দেখা যায় যে কঠিনের ক্ষেত্রে যখন আমরা বলতাম যে কঠিন পদার্থে চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, তবে তরলের ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি হয়, আয়তন বেড়ে যায়। তাহলে এটা কার ক্ষেত্রে হয়, তরল পদার্থের ক্ষেত্রে হয়, যে চাপ প্রয়োগ করলাম আর কি হবে, আয়তন বেড়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এই যে তরল পদার্থ থেকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, তবে আয়তন বৃদ্ধি পায়। আর এর কারণ কি, কারণ হচ্ছে কঠিন পদার্থের চেয়ে এর আয়তন বৃদ্ধির পরিমাণটা বেশি। আমাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু কঠিনের পরে তরল পদার্থ নিয়েও আমরা জেনে নিলাম। একদম এখন শেষে থাকছে কি, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেটা হয়, এর নির্দিষ্ট ভর থাকে। কি থাকে, নির্দিষ্ট ভর, তবে নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন কোনোটি থাকে না, শুধুমাত্র নির্দিষ্ট ভর থাকে এবং একে যে পাত্রে রাখা হবে ঠিক সেই পাত্রের আকার
কি করবে, আকার ধারণ করবে এবং যতটুকু জায়গায় রাখা হবে পুরো জায়গা জুড়ে অবস্থান করবে। তাহলে এর নির্দিষ্ট আকার নেই এবং নির্দিষ্ট আয়তন নেই, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন নেই, শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে। এবং যেটা বলা হচ্ছিল, যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থটি সেই পাত্রের পুরো আয়তনই দখল করে নেবে, অর্থাৎ পুরোটা জুড়ে অবস্থান করবে। এখন এই থেকে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে আন্ত আকর্ষণ যে বলটা সেটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে খুবই কম, এজন্য দূরত্বটাও খুবই বেশি। তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে কঠিন তরল বায়বীয় একটা আইডিয়া পেয়ে গেলাম প্রপারলি। তাহলে আমরা যদি বলি আন্ত আকর্ষণ বলের কথা, কি বলছি আমরা, আন্ত আকর্ষণ বল, যে কার মধ্যে বেশি কম, সেটা আমরা সিরিয়ালটা এভাবে লিখতে পারি যে সব থেকে বেশিতে থাকে কঠিন, কঠিনের মধ্যে আন্ত আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, তারপরে আমাদের তরল এবং সবচেয়ে কম থাকে বায়বীয়তে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন যদি বলা হয় যে আন্ত আকর্ষণ বলের পরে দূরত্বের কথা, যে কণার মধ্যে দূরত্বগুলো অবস্থা কেমন, তাহলে দেখা যাবে যে কঠিনের দূরত্বগুলো সবচেয়ে কম, তরল তার থেকে একটু বেশি, আর বায়বীয়তে দূরত্বগুলো সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমাদের কিন্তু এই যে 2.1 নিয়ে অল ওভার আলোচনা কিন্তু একদম কমপ্লিট। তাহলে আশা করা যায় কি যে আমরা এটা মনে রাখতে পারবো এবং বুঝলাম। তাহলে আমরা এখানে শেষ করছি 2.1। তাহলে রাখছি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।